কেন্দ্রে ৬০% আর ত্রিপুরায় ৪১%। ভাবুন তো, একই দেশের সরকারি কর্মচারী, কিন্তু মহার্ঘ ভাতার হিসেবে ব্যবধান দাঁড়িয়ে গেল ১৯% পয়েন্ট। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে, কেন্দ্রের সঙ্গে এই ব্যবধান কি ত্রিপুরার কর্মচারীদের জন্য চিন্তার বিষয়? আর এই ব্যবধান কমবে কবে? এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু এখন আলোচনা শুরু হয়েছে। আজকে আপনারা যে পত্রিকার খবরটি দেখছেন, সেটার ভিতরের বিষয়টাই খুব সহজ ভাষায় আপনাদের বুঝিয়ে বলবো। চলুন প্রথমে সংখ্যাটা বুঝে নেই। তো পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ ৬০%, অন্যদিকে ত্রিপুরার সরকারি কর্মচারীদের ডিএ ৪১%, অর্থাৎ ৬০ থেকে ৪১ বাদ দিলে থাকে ১৯, মানে ব্যবধান ১৯% পয়েন্ট। এখন এখানে আসল প্রশ্নটা শুরু হচ্ছে, এই ১৯% পয়েন্টের ব্যবধানটা কি সবসময় থাকবে নাকি ধীরে ধীরে কমবে? আর যদি কমে, তাহলে কবে থেকে কমবে? কিন্তু বন্ধুরা, শুধু এই সংখ্যাটা দেখলে পুরো বিষয়টা কিন্তু বোঝা যাবে না, কারণ ডিএ বাড়ানোর সঙ্গে সরাসরি জড়িয়ে আছে রাজ্যের অর্থনৈতিক সক্ষমতা। সহজ করে বলি, সরকারকে শুধু কর্মচারীদের ডিএ নয়, একই সঙ্গে বেতন, পেনশন, বিভিন্ন সরকারি প্রকল্প, উন্নয়নমূলক কাজ সব কিছুর জন্য টাকা জোগাড় করতে হয়। তাই ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিতে গেলে সরকারের সামনে একটা বড় হিসাব থাকে, কতটা বাড়ানো সম্ভব এবং সে বাড়তি অর্থের ব্যবস্থা কিভাবে করা হবে। কিন্তু অন্যদিকে কর্মচারীদের কথাটাও তো একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কারণ বাজারে যখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে, তখন সংসারও খরচ বাড়ে। চাল ডাল থেকে শুরু করে বাড়ি ভাড়া, পড়াশোনা, চিকিৎসা, যাতায়াত, প্রায় সব কিছুরই খরচই কিন্তু কম বেশি বাড়ছে। তাই কর্মচারীদের দিক থেকেও প্রশ্ন আসাটা স্বাভাবিক, আমাদের ডিএ পরবর্তী সময়ে কত বাড়বে? আর শুধু কত শতাংশ বাড়বে সেটা নয়, কবে বাড়বে, কিভাবে বাড়বে? এই প্রশ্নগুলোর উত্তরেই এখন অনেকের কাছে গুরুত্বপূর্ণ। আপনারা যে পত্রিকার কাটিংটি দেখছেন, সেখানে শুধু ডিএর শতাংশের কথা বলা হয়নি, প্রতিবেদনে ত্রিপুরার আর্থিক পরিস্থিতি নিয়েও কিন্তু আলোচনা করা হয়েছে। অর্থাৎ বিষয়টা এমন নয় যে সরকার চাইলে আজ সিদ্ধান্ত নিয়ে কালে সব টাকা দিয়ে দিতে পারবে। এর সঙ্গে রাজ্যের আয়, ব্যয় এবং সামগ্রিক আর্থিক পরিস্থিতির হিসাবও কিন্তু জড়িয়ে রয়েছে। আর এই জায়গাটায় আসল পুরো বিষয়টাকে কিন্তু একটু জটিল করে তুলেছে। তারপরেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, কেন্দ্রে যদি ৬০% ডিএ দেওয়া হয়, তাহলে ত্রিপুরায় ৪১% এই ব্যবধানটা কতদিন থাকবে? এটা কিন্তু শুধুমাত্র একটা শতাংশের হিসাব নয়। একজন কর্মচারীর কাছে এই ১৯% পয়েন্টের পার্থক্য তার মাসিক আয়ের উপর প্রভাব ফেলতে পারে। তাই কর্মচারীরা স্বাভাবিকভাবে জানতে চাইবেন পরবর্তী ডিএ বৃদ্ধি নিয়ে সরকারের পরিকল্পনা কী। এখানে আমি আপনাদের একটা কথা বলবো, ডিএর বিষয়টি নিয়ে শুধু কত শতাংশ বাড়বে এই প্রশ্ন করলে কিন্তু হবে না। আমাদের আরও একটি বিষয় দেখতে হবে, রাজ্যের আর্থিক পরিস্থিতি কী বলছে, সরকার কতটা অতিরিক্ত আর্থিক চাপ নিতে পারবে, আর কর্মচারীদের প্রত্যাশা কতটা পূরণ করা সম্ভব। এই তিনটি বিষয় একসঙ্গে দেখলে আসল ছবিটা বোঝা যাবে। আপনাদের মধ্যে যারা সরকারি কর্মচারী আছেন, আপনারাই ভালো বলতে পারবেন বর্তমান ডিএ দিয়ে সংসার চালানো কতটা সহজ বা কঠিন। আর আপনারা কি মনে করেন, ত্রিপুরার ডিএ কেন্দ্রীয় হারের কাছাকাছি নিয়ে যাওয়া উচিত, নাকি রাজ্যের আর্থিক পরিস্থিতি অনুযায়ী ধাপে ধাপে বাড়ানো উচিত? আপনার মতামত কিন্তু কমেন্ট করে জানাবেন। আর একটা বিষয় পরিষ্কার করে দেই, এই ভিডিওতে আমরা কোনো ব্যক্তি বা সরকারের বিরুদ্ধে অভিযোগ করছি না। আমরা পত্রিকার দেওয়া সংবাদ প্রতিবেদনে প্রকাশিত তথ্য এবং সেখান থেকে উত্থাপিত বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করছি। ডিএ কত শতাংশ হবে, কবে বাড়বে, বকেয়া দেওয়া হবে কি না, এইসব বিষয়ে সরকারি আদেশ বা বিজ্ঞপ্তি কিন্তু চূড়ান্ত তথ্য। তাই কোনো সোশ্যাল মিডিয়া পোস্টকে সরকারি ঘোষণা ধরে নেবেন না। একবার শেষবারের মতো হিসাবটা মনে রাখুন, কেন্দ্র ৬০%, ত্রিপুরা ৪১%, ব্যবধান ১৯% পয়েন্ট। এখন প্রশ্ন একটাই, এই ব্যবধান কমবে কবে? সরকার কি ধাপে ধাপে ডিএ বাড়ানোর দিকে যাবে, নাকি রাজ্যের আর্থিক পরিস্থিতির কারণেও আরও অপেক্ষা করতে হবে? উত্তরটা সময়ই বলবে। তবে আপনাদের মতামতটা এখনই জানতে চাই। আপনি যদি ত্রিপুরা সরকারি কর্মচারী হন, তাহলে বলুন বর্তমান ডিএ নিয়ে আপনি সন্তুষ্ট কিনা। কমেন্টে শুধু লিখুন সন্তুষ্ট অথবা আরও ডিএ চাই। আর ত্রিপুরার চাকরি, সরকারি কর্মচারী এবং রাজ্যের গুরুত্বপূর্ণ খবর সহজ ভাষায় পেতে ত্রিপুরা এসপি ব্লগের সঙ্গে থাকুন। গুজব নয়, খবর বুঝে তথ্য যাচাই করে আপনাদের সামনে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।